আজ আমরা পড়তে চলেছি উইলফ্রেড আওয়েনের লেখা কবিতা স্ট্রেঞ্জ মিটিং। যেই মিটিংটি হচ্ছে সোলজারদের মধ্যে একটি স্ট্রেঞ্জ ল্যান্ডে। এই স্ট্রেঞ্জ ল্যান্ডটি হলো একটি ব্যাটেলফিল্ড। আওয়েন মূলত একজন ওয়ার পোয়েট, যার কবিতার বিষয়বস্তু হলো দ্য পিটি অফ ওয়ার। যিনি নিজে প্রথম বিশ্বযুদ্ধকে খুব কাছ থেকে দেখেছেন, সাক্ষী থেকেছেন। মনে করা হয় এই টাইটেল স্ট্রেঞ্জ মিটিংটি আওয়েন নিয়েছিল পিবি শেরির রিভল্ট অফ ইসলাম থেকে, যেখানে প্রোটাগনিস্ট লায়ন তার এনিমিদের এমব্রেস করতে বলছে, মনুষ্যত্বের জয়গান করছে। এখানে একটি লাইন রয়েছে, হুম নাও স্ট্রেঞ্জ মিটিং ডিড বিফল ইন আ স্ট্রেঞ্জ ল্যান্ড। এই লাইনে স্ট্রেঞ্জ মিটিং কথাটিও রয়েছে এবং এর সঙ্গে কবিতার বিষয়বস্তুও মিলে যায়। 1920 খ্রিস্টাব্দে সাসুন একটি ভলিউম পাবলিশ করে, যার নাম দেওয়া হয় পোয়েমস বাই উইলফ্রেড আওয়েন। এই সাসুনের সাথে আওয়েনের দেখা হয়েছিল 1917 খ্রিস্টাব্দে এডিনবার্গে হসপিটালে থাকার সময়। সেখানে তারা ফেলো পেশেন্ট থেকে কবিতা সঙ্গী হয়ে ওঠেন। এর আগে অবশ্য উইলফ্রেড আওয়েনের মৃত্যুর পরপর 1919 খ্রিস্টাব্দে সিথওয়েল নামক একজন ব্যক্তি হুইলস অ্যান্ড অ্যান্থোলজি অফ ভার্সেস এখানে তার কবিতা প্রকাশ করেছিলেন। এখানে অবশ্য এই কবিতাটির পাশাপাশি অন্যান্য অনেকগুলো কবিতাই ছিল। স্ট্রেঞ্জ মিটিং কবিতাটি মূলত লেখা হয়েছে প্যারারাইমে এবং স্টাইলটি হলো এনজাম্পমেন্ট। প্যারারাইম বলতে কখনো মনে হবে লাইনগুলোতে মিল রয়েছে, আবার কখনো মিল পাওয়া যাবে না। এনজাম্পমেন্ট বলতে ইন্টোনেশন মার্ক লাইন অনুযায়ী পড়বে না। কবিতাটি যুদ্ধের ভয়াবহতা এবং যুদ্ধের ফলে সৃষ্ট মানবিক ক্ষতির একটি শক্তিশালী চিত্র তুলে ধরে। এর মূল বিষয় হলো যুদ্ধের পরিবর্তে শান্তি ও মিলনের প্রয়োজনীয়তাকে তুলে ধরা, যা একটি সৈনিক এবং তার প্রতিপক্ষের আত্মার দেখা বা অনুতাপের দ্বারাই প্রকাশিত হয়েছে। এবারে আমি কবিতাটা লাইন বাই লাইন পড়তে চেষ্টা করছি। ইট সিমড দ্যাট আউট অফ ব্যাটল আই এসকেপড। মনে হচ্ছিল যুদ্ধ থেকে আমি পালিয়ে এসেছি। এখানে বক্তাকে একজন সৈনিক বলে মনে হচ্ছে, যিনি যুদ্ধের ভয়াবহতা থেকে পালাতে গিয়ে একটি সুড়ঙ্গ খুঁজে পেয়েছেন। Down some profound dull tunnel long since scooped through granites which titanic words had groined. তিনি এসে পৌঁছেছেন অনেক দিন আগে খোঁড়া একটি গভীর নিস্তেজ সুড়ঙ্গের নিচে, যে গ্রানাইটগুলো টাইটানিক যুদ্ধের কারণে কুঁচকে গিয়েছিল। টাইটানিকের দ্বারা যুদ্ধের প্রাচীনতাকে বোঝানো হচ্ছে এখানে। আর আমরা জানি গ্রিক মাইথোলজি অনুযায়ী অলিম্পিয়ান গড এবং টাইটানিক গড, এদের মধ্যে যুদ্ধ হয় যাতে টাইটানরা হেরে যান এবং অলিম্পিয়ান গডরা অলিম্পিক পর্বতে সেখান থেকে পৃথিবীকে চালনা করতে শুরু করেন। এখানে আরও একটা বিষয় মনে রাখা জরুরি, যে ক্রিশ্চিয়ানিটিতে হেল, আর্থ এবং হেভেনের যে একটা ধারণা দেওয়া রয়েছে, এই সুড়ঙ্গ কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাবো হেলের দিকে চলে যাওয়াকে নির্দেশ করছে। ইয়েট অলসো দেয়ার এনকাম্বার্ড স্লিপার্স গ্রাউন্ড। তবুও সেখানে ভারগ্রস্ত ঘুমন্তরা আর্তনাদ করছিল। টু ফাস্ট ইন থট অর ডেথ টু বি ডিস্টার্বড। চিন্তায় এত দ্রুত যে মৃত্যুতে বিরক্ত হওয়া যায় না। তারা দেখে মনে হচ্ছিল যে তারা মৃত এবং তারা গাদাগাদি করে রয়েছে। তাদেরকে দেখে মনে হচ্ছে তারা এর পরেও কোনো একটা চিন্তায় মগ্ন। দেন অ্যাজ আই প্রবড দেম ওয়ান স্প্র্যাং আপ অ্যান্ড স্টেয়ার্ড। যখন আমি পরীক্ষা করছিলাম যে কে জীবিত আছে কি না, তখন একজন লাফিয়ে ওঠে এবং তার স্থির দৃষ্টি দিয়ে আমাকে দেখতে থাকে। উইথ পিটিয়াস রিকগনিশন ইন ফিক্সড আইস। স্থির চোখে তাকিয়ে রইল করুণ স্থিতি নিয়ে। লিফটিং ডিস্ট্রেসফুল হ্যান্ডস অ্যাজ ইফ টু ব্লেস। যেন দেখে মনে হচ্ছে দুঃখিত হাতগুলো তুলে আশীর্বাদ করছে। হয়তো বা আশীর্বাদ করছে না, হয়তো বা নিজের অস্তিত্বকে বোঝানোর জন্য সে হাতটা তুলেছে, কারণ এখানে আশীর্বাদ করবার কোনো কারণ নেই। যুদ্ধে তারা মৃত সৈনিকদের স্তূপাকৃত অবস্থায় এখানে রাখা হয়েছে। অ্যান্ড বাই হিজ স্মাইল আই নিউ দ্যাট সালেন হল। এবং তার হাসি দেখে আমি বুঝলাম, সেই বিষণ্ণ ঘরটা আমি চিনতে পারলাম। বাই হিজ ডেড স্মাইল আই নিউ উই স্টুড ইন হেল। তার মৃত হাসি দেখে বুঝলাম আমরা নরকে দাঁড়িয়ে রয়েছি। উইথ 1,000 fears that vision's face was grained. হাজারো ভয়ের সাথে সেই দৃষ্টির মুখটি ক্ষতবিক্ষত ছিল, ভয়ে ক্ষতবিক্ষত। Yet no blood reached there from the upper ground. তবুও উপরের মাটি থেকে রক্ত সেখানে পৌঁছায়নি। উপরের মাটি কোথায়? যেখানে যুদ্ধ হচ্ছে, ব্যাটেলফিল্ড। এবং কবি এখানে পালিয়ে এসেছেন নিচে। অ্যান্ড নো গানস থাম্পটেড অর ডাউন দ্য ফ্লিউস মেড মোন।
এখানে কোনো গুলিবর্ষণ হয়নি, বাতাসের স্রোতে বা চিমনির যে ধোঁয়া সেখানে কান্না মিশ্রিত হয়নি। স্ট্রেঞ্জ ফ্রেন্ড, আই সেইড, দেয়ার ইজ নো কজ টু মোন। অদ্ভুত বন্ধু, আমি বললাম, এখানে শোকের কোনো কারণ নেই। তোমার মুখে কেন এত শোক? কেন এত ভয়? নান, সেড দ্য আদার। অন্য একজন কি বলছে? না, কেউ না। সেভ দ্য আন্ডান ইয়ার্স, অতীত বছরগুলো শুধু। দ্য হোপলেসনেস, শুধুই হতাশা। হোয়াট এভার হোপ ইজ ইয়ার্স, তোমার যা আশা ছিল। ওয়াজ মাই লাইফ অলসো, আমার জীবনেও তেমনটাই আশা ছিল। আই ওয়েন্ট হান্টিং ওয়াইল্ড, আমি বন্য শিকারে গিয়েছিলাম। আফটার দ্য ওয়াইল্ডেস্ট বিউটি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে বন্য সৌন্দর্যের পেছনে আমি ছুটেছিলাম। উইচ লাইজ নট কাম ইন আইস অর ব্রেইডেড হেয়ার, যা চোখের শান্ত ভাব বা কোচকানো চুলে সীমাবদ্ধ নয়। বাট মক্স দ্য স্টেডি রানিং অফ দ্য আওয়ার, এই সৌন্দর্য বরং যা সময়ের অবিচলিত প্রবাহকে উপহাস করে। এই যে চোখের বা চুলের সৌন্দর্য, এগুলো তো সময়ের সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। আমি এমন এক সৌন্দর্যের পিছনে ছুটেছিলাম যা সময়ের সাথে সাথে নষ্ট হয় না। অ্যান্ড ইফ ইট গ্রিভস রিচলিয়ার দ্যান হেয়ার, যদি দুঃখ দেয় সেই দুঃখও অনেক স্বস্তির। ফর বাই মাই গ্লি মাইট মেনি মেন হ্যাভ লাভড, আমার আনন্দে অনেক মানুষ আনন্দ পেত। অ্যান্ড অফ মাই উইপিং সামথিং হ্যাড বিন লেফট, এবং আমার কান্নায় আরও কিছু অবশিষ্ট থেকে যেত। উইচ মাস্ট ডাই নাও, তবে এখন সব কিছুকেই মরতে হবে। আই মিন দ্য ট্রুথ আনফোল্ড, আমি অকথিত সত্যকে বলতে চাইছি। সেই সত্যটা কি? দ্য পিটি অফ ওয়ার্ড, যুদ্ধের করুণ পরিস্থিতি। দ্য পিটি ওয়ার্ড ডিস্টিল্ড, করুণ যুদ্ধ থেকে যা কিছু নিঃসৃত হয়। নাও মেন উইল গো কন্টেন্ট উইথ হোয়াট উই স্পয়েলড, এখন তো মানুষেরা, দেশের যে মানুষেরা, তারা হয়তো আমাদের যে লুণ্ঠন, আমাদের যে ধ্বংসলীলা, তা দেখে হয়তো সন্তুষ্ট হবে। অর ডিসকন্টেন্ট, আবার অসন্তুষ্টও হতে পারে। বয়েল ব্লাডি, তাদের হয়তো রক্ত গরম হবে। অ্যান্ড বি স্পিল্ড, অথবা তারা ছিটকে পড়বে। দে উইল বি সুইফট অ্যান্ড সুইফটনেস অফ দ্য টাইগ্রেস, অথবা বাঘিনীর মতো দ্রুত গতিতে এগিয়ে যাবে। নান উইল ব্রেক র্যাঙ্কস, কেউই তাদের পথ থেকে তারা সরে আসতে চাইছে না। এখানে দেশ নেতাদের, রাজনৈতিক নেতৃত্বদের কথা বলছে। দো নেশন ট্রেক ফ্রম প্রোগ্রেস, তারা তাদের পথ থেকে সরছে না, কিন্তু জাতি অলরেডি অবনতির পথে পা বাড়িয়ে দিয়েছে, পেছনের দিকে হাঁটতে শুরু করেছে। কারেজ ওয়াজ মাইন, আমার সেই সাহস ছিল। আই হ্যাড মিস্ট্রি, আমার সেই রহস্যময় জ্ঞান ছিল। এখানে যুদ্ধের সেই জ্ঞানের কথা বলা হচ্ছে। উইজডম ওয়াজ মাইন, আমার প্রজ্ঞা ছিল। অ্যান্ড আই হ্যাড মাস্টারি, এবং সেই কারণে আমার প্রভুত্বও ছিল। টু মিস দ্য মার্চ অফ দিস রিট্রিটিং ওয়ার্ল্ড, এই পিছিয়ে পড়া পশ্চাৎপসরণকারী পৃথিবীকে এই লাইন থেকে সরিয়ে নেওয়ার মতো জ্ঞান, মাস্টারি, মিস্ত্রি সবই আমার মধ্যে ছিল, কারণ আমি যুদ্ধের ভয়াবহতা জানি। এই আসল সত্যকে আমি অনুধাবন করেছি। টু মিস দ্য মার্চ অফ দিস রিট্রিটিং ওয়ার্ল্ড ইন্টু ভেইন সিটাডেলস দ্যাট আর নট ওয়ার্ল্ড, ব্যর্থ প্রাচীনবিহীন দুর্গ, এই প্রাচীরবিহীন দুর্গ, সিটাডেল দ্যাট আর নট ওয়ার্ল্ড, এর মাধ্যমে বোঝাতে চেয়েছে যে যুদ্ধেও কোনো নিশ্চয়তা নেই, যুদ্ধে ধ্বংস নিশ্চিত। যুদ্ধ হবে আর তার কোনো ক্ষয়ক্ষতি হবে না, এমনটা হয় না। এখানে মানব জাতির ধ্বংস নিশ্চিত। দেন ওয়েন মাচ ব্লাড হ্যাড ক্লগড দেয়ার চ্যারিয়ট হুইল, তারপর অনেক রক্ত যদি রক্তের চাকায় আটকে যেত। আই উড গো আপ অ্যান্ড ওয়াশ দেম ফ্রম সুইট ওয়েলস, আমি ওপর থেকে গিয়ে মিষ্টি কূপ থেকে ধুয়ে দিতাম। এই সুইট ওয়েলসের সাথে আমরা হিউম্যানিটিকে তুলনা করতে পারি, যে মনুষ্যত্ব বোধ দিয়ে এই সমস্ত কিছু ঠিক করার একটা ব্যর্থ প্রচেষ্টা সে করতে পারত। ইভেন উইথ ট্রুথ দ্যাট লাই টু ডিপ ফর টেন, এমনকি সত্যের সাথে যা অনেক গভীরে রয়েছে কলুষিত করবার জন্য। আই উড হ্যাভ পোর্ড মাই স্পিরিট উইদাউট স্টিন্ট, আমি বিনা দ্বিধায় আমার আত্মাকে সেখানে উৎসর্গ করে দিতাম। বাট নট থ্রু উন্ডস or not on the assist of war, কিন্তু কোনো ক্ষতের মাধ্যমে নয়, যুদ্ধ শুল্কের মাধ্যমে নয়। এখানে শুল্কের কথা বলা হচ্ছে কারণ যুদ্ধ হলে টাকা পয়সাও ওঠানো হয়। foreheads of men have bled where no wounds here, মানুষের কপালে রক্তপাত হয়েছে যেখানে কোনো ক্ষত ছিল না, যাদের কোনো দোষ ছিল না তারাও এখানে প্রভাবিত হয়েছে। আই অ্যাম দ্য এনিমি ইউ কিল্ড মাই ফ্রেন্ড, এখানে বলছে তুমি যাকে মেরে ফেলেছো আমি তোমার সেই শত্রু। আই নিউ in this dark for so you frowned,
আমি তোমাকে এই অন্ধকার সময়ের মধ্যেও দেখতে পেয়েছি, কারণ তোমার ভ্রু কোঁচকানো ছিল। তোমার ভ্রুকুটি দেখে আমি বুঝতে পেরেছি তুমি যে ভ্রু কুচকে খুঁজছো আমাদের, কারণ কাল যখন তুমি আমায় মেরেছিলে তখনও কিন্তু একইভাবে তোমার ভ্রু কুচকে গিয়েছিল। ইয়েস্টারডে থ্রু মি অ্যাজ ইউ জ্যাবড অ্যান্ড কিল্ড আই প্যারিড। আমি চেষ্টা করেছিলাম তোমায় আটকাতে, বাট মাই হ্যান্ডস ওয়্যার লোথ অ্যান্ড কোল্ড। কিন্তু আমার হাত অবশ হয়ে আসছিল, ঠান্ডা হয়ে আসছিল। লেট আস স্লিপ নাও, চলো এখন আমরা ঘুমোই। এখানে কিন্তু লেট মি স্লিপ নাও বলেনি, লেট আস বলেছে। উইলফ্রেড অ্যাওয়েনের লেখা স্ট্রেঞ্জ মিটিং একটি যুদ্ধবিরোধী কবিতা, যা একটি যুদ্ধে বিরোধী পক্ষের দুই সৈন্যের মধ্যে একটি অদ্ভুত মুখোমুখি সংঘর্ষের বর্ণনা দেয়। কবিতাটি শুরু হয় বক্তা একজন ব্রিটিশ সৈনিকের গল্প দিয়ে, যার মনে হয় যেন সে যুদ্ধ থেকে পালিয়ে এসেছে এবং নিজেকে একটি গভীর অন্ধকার সুড়ঙ্গে খুঁজে পেয়েছে। এই সুড়ঙ্গটি তার মানসিক অবস্থার প্রতীক, যা অন্ধকার, ভয় এবং যুদ্ধের আঘাতে পূর্ণ। মনে হয় অসংখ্য যুদ্ধের ভার যা তাদের গভীরভাবে প্রভাব ফেলেছে, তার ভারে এই সুড়ঙ্গটি ফাঁকা হয়ে গেছে। সুড়ঙ্গের ভেতরে সে অনেক ঘুমন্ত ব্যক্তির সাথে দেখা করে, যারা এত গভীর ঘুমে আচ্ছন্ন যে তাদের বিরক্ত করার কোনো কারণ নেই। সে যখন আরও অনুসন্ধান করে, তাদের মধ্যে একজন জেগে ওঠে। জেগে ওঠা সৈনিক স্পষ্টতই বিষণ্ণ, তার চোখ স্বীকৃতিতে ভরা, তার হাত উঁচু করে যেন বর্ণনাকারীকে আশীর্বাদ করছে। বর্ণনাকারী সৈনিকের হাসি চিনতে পারে এবং বুঝতে পারে তারা নরকে আছে, যা যুদ্ধের ভয়াবহতা এবং অর্থহীনতার উপলব্ধি বোঝায়। ভয় তাকে গ্রাস করে নিলেও বর্ণনাকারী এই স্থানে কোনো রক্তপাত বা বন্দুকের শব্দ দেখতে পান না। এটি ভয়ঙ্কর শান্ত। যুদ্ধক্ষেত্রের সম্পূর্ণ বিপরীত। বর্ণনাকারী জাগ্রত সৈনিককে অদ্ভুত বন্ধু বলে সম্বোধন করেন এবং তাকে বলেন দুঃখের কোনো কারণ নেই। জবাবে জাগ্রত সৈনিক যুদ্ধে নষ্ট হওয়া বছর, হতাশা, হারানো আশার কথা বলেন। তিনি বলেন যে তার জীবন একসময় বর্ণনাকারীর মতোই একই আশায় ভরা ছিল। তিনি পৃথিবীতে সৌন্দর্য এবং আনন্দ খুঁজতেন, এমন সৌন্দর্য যা বাইরের চেহারায় পাওয়া যায় না, বরং জীবনের সারাংশেই পাওয়া যায়। তিনি বলেন যে কিভাবে তার আনন্দ অনেক মানুষকে হাসাতে পারত, কিভাবে তার দুঃখ পৃথিবীতে ছাপ ফেলে যেত। তার কথাগুলো যুদ্ধের অকথ্য সত্য এবং করুণাকে প্রকাশ করে, কিভাবে একটি মানবজাতির আনন্দ ও তৃপ্তির সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছে। তিনি যুদ্ধের স্থবিরতা এবং অগ্রগতির স্থবিরতা সত্ত্বেও মানুষের হিংসাত্মক রুটিন ভাঙতে অনিচ্ছা নিয়ে আলোচনা করেন। মৃত সৈনিক তার সাহস, প্রজ্ঞা, ক্ষমতা প্রকাশ করে, তবুও সে নষ্ট সুযোগ, ধ্বংসাত্মক বিশ্বের গতিপথ পরিবর্তন করতে না পারার অক্ষমতা, অর্থহীন যুদ্ধে অংশগ্রহণের জন্য অনুতপ্ত। সে বলে সে যুদ্ধবিধ্বস্ত পৃথিবীকে সত্য দিয়ে পরিষ্কার করতে, আরোগ্যের জন্য তার আত্মা ঢেলে দিতে পছন্দ করত, কিন্তু ক্ষত বা যুদ্ধের ময়লা দিয়ে নয়। সে যুদ্ধের ফলে সৃষ্ট অর্থহীন যন্ত্রণার কথা তুলে ধরে, যেখানে মানুষ আহত না হয়েও রক্তপাত করে। শেষে সৈনিক প্রকাশ করে যে সেই শত্রু যার হত্যা হয়েছে, যে তাকে হত্যা করেছে, তা সত্ত্বেও সে বর্ণনাকারীকে বন্ধু বলেই সম্বোধন করে, তাদের শত্রুতার অসারতা প্রকাশ করে। সে আগের দিন বর্ণনাকারী কিভাবে তাকে হত্যা করেছিল তা নিয়ে চিন্তা করে। যদিও সে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছিল, তার হাত অনিচ্ছুক এবং ঠান্ডা ছিল। সে পরামর্শ দেয় যে তাদের এখন বিশ্রাম নেওয়া উচিত, যা সংঘাতের অবসান এবং চিরস্থায়ী শান্তির আকাঙ্ক্ষাকে বোঝায়।